আজকের এই গভীর আলোচনায় আমরা দেখব উচ্চাকাঙ্ক্ষী মানুষদের পথ চলার কিছু দিক, তাদের সামনে কি কি চ্যালেঞ্জ আসে আর সাফল্যের কৌশলগুলোই বাকি। হুম। আমাদের হাতে যে তথ্য আছে তাতে কয়েকটা ইন্টারেস্টিং জিনিস উঠে এসেছে, যেমন ধরুন নিজেকে প্রতারক ভাবা, ওই ইম্পোস্টার সিনড্রোম, হ্যাঁ হ্যাঁ কাজের ধরন, কাজ আদায় করা বরং শুধু কাজ করা, সম্পর্ক তৈরির উপায়, আর ওই যে প্যাশন ফলো করার ব্যাপারটা। রাইট, প্যাশনের মিথ। একদম। তো চলুন শুরু করি ওই খুব কমন কিন্তু শক্তিশালী অনুভূতিটা দিয়ে, যেটা অনেক সফল মানুষও ফেস করেন। ওই নিজেকে অযোগ্য ভাবা, তাই তো? হ্যাঁ, নিজেকে যোগ্য মনে না হওয়া। ঠিক। আর এই নিজেকে অযোগ্য বা প্রতারক ভাবার অনুভূতিটা কিন্তু বেশ হাই অ্যাচিভার্সদের মধ্যে দেখা যায়। তাই নাকি? হ্যাঁ, শোনা যায় হার্ভার্ড বা অ্যাপেলের মতো জায়গায় নাকি প্রায় 95% মানুষই কখনো না কখনো এটা ফিল করেন। অবিশ্বাস্য। কিন্তু কারণটা কি হতে পারে? দেখুন, একটা বড় কারণ সম্ভবত অন্যদের সাথে নিজেকে কনস্ট্যান্টলি তুলনা করা। ও আচ্ছা। আর সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ম্যাট্রিক্স, যেমন ধরুন ইউটিউব সাবস্ক্রাইবার বা ফলোয়ার সংখ্যা, এগুলো এই অনুভূতিটাকে আরও উস্কে দেয়। সবসময় মনে হয় আমি কি যথেষ্ট ভালো? এটা খুবই পরিচিত একটা সমস্যা। কিন্তু তাহলে এর থেকে মুক্তির উপায় কি, বা এটা ম্যানেজ করার? দেখুন, সচেতন হওয়াটা সেলফ অ্যাওয়ারনেস, ওটা তো অবশ্যই প্রথম ধাপ। হ্যাঁ। কিন্তু শুধু মেনে নিলেই তো হবে না। সময়ের সাথে সাথে অভিজ্ঞতা যখন বাড়ে, কাজের যখন ফিডব্যাক পাওয়া যায়, তখন কিন্তু এই ফিলিংসটা একটু কমে। আচ্ছা। আর এটাও মনে রাখা ভালো, আমরা অন্যদের যে ঝকঝকে সাফল্যটা দেখি, হ্যাঁ। তার পেছনের গল্পটা তো আমরা সবসময় জানি না। হ্যাঁ। হতে পারে তাদের লাইফে কোনো ব্যালেন্স নেই, বা তারা হয়তো এমন কিছু করছে যা ফেয়ার না। ঠিক। এই ভাবনাগুলো কিন্তু ওই তুলনার চাপটা কমাতে পারে। আচ্ছা। তথে একটা মজার কৌশলের কথাও আছে। কি রকম? কেউটা নাকি নিজের এই অযোগ্য সত্তাটাকে একটা ফানি কার্টুন ক্যারেক্টার বানিয়ে ফেলেন। বলেন কি? হ্যাঁ, যখনই ওই নেগেটিভ চিন্তাটা আসে, ভাবেন ওটা ওই চরিত্রের কথা, তার নিজের নয়। ইন্টারেস্টিং, তাই না? খুবই ইন্টারেস্টিং কৌশল তো। আচ্ছা, এই মানসিক চ্যালেঞ্জের পাশাপাশি কাজের ধরনেরও তো একটা ব্যাপার আছে। অবশ্যই। যেমন ওই ডেভ নামের আইনজীবীর গল্পটা, ওটা বেশ ভাবার মতো। হ্যাঁ, ডেভের উদাহরণটা খুব খুব প্রাসঙ্গিক এখানে। উনি অফিসে হয়তো অন্যদের চেয়ে কম সময় দিতেন, হুম। কিন্তু ক্লায়েন্টদের সাথে ব্যক্তিগত সম্পর্ক তৈরির মাধ্যমে ব্যবসায় কিন্তু দারুণ সফল ছিলেন। তার শুধু গাধার খাটুনি সব নয়। একদম। শুধু ওয়ার্ক হর্স হওয়াই কিন্তু লং টার্ম সাকসেসের গ্যারান্টি না। সম্পর্ক তৈরি করে কাজ আদায় করার যে স্কিলটা, হ্যাঁ। ওটা দীর্ঘমেয়াদী নিরাপত্তা দেয়। যেমন ধরুন অর্থনৈতিক মন্দার সময় ডেভের টিকে থাকাটা, হুম। ওটা এটাই প্রমাণ করে। আর আমাদের এডুকেশন সিস্টেমও তো মূলত কাজ করাটাই শেখায়, তাই না? এই সম্পর্ক তৈরি করে কাজ আদায় করার দিকটা ওটা সেভাবে শেখানো হয় না। ঠিক বলেছেন। আচ্ছা, সম্পর্ক তৈরির কথা যখন এলো, এই যে নেটওয়ার্কিং ইভেন্টগুলো হয়, এগুলো কি আসলেই খুব কাজের? কতটা এফেক্টিভ? সত্যি বলতে প্রায়শই দেখা যায় এগুলো খুব একটা কার্যকর হয় না। তাই কেন? কারণ বেশিরভাগ মানুষই সেখানে যান কিছু একটা পাওয়ার আশায়, একটা ট্রানজ্যাকশনাল অ্যাপ্রোচ নিয়ে। ও আচ্ছা। ফলে জেনুইন সম্পর্ক কমই তৈরি হয়। তার চেয়ে বরংও ভালো কৌশল হতে পারে প্রতিদানের আশা না করে অন্যদের সাহায্য করা, যাকে বলে তৃষ্ণার্ত হওয়ার আগেই কুঁয়ো খোঁড়া। এক্স্যাক্টলি। ছোট ছোট সাহায্য, যেমন কাউকে হয়তো সঠিক মানুষের সাথে কানেক্ট করিয়ে দিলেন, এগুলো বিশ্বাস তৈরি করে, সদ্ভাব তৈরি করে। আর তা থেকেই হয়তো পরে বড় সুযোগ চলে আসে। হ্যাঁ, অপ্রত্যাশিতভাবে। তবে এটাও খেয়াল রাখতে হবে যে কেউ আপনার অ্যাডভান্টেজ নিচ্ছে কিনা। একটা ব্যালেন্স দরকার। ব্যালেন্সটা জরুরি। আচ্ছা, এবার একটু প্যাশনের দিকে যাই। প্রায়ই তো শোনা যায় নিজের প্যাশনকে ফলো করো। এটা কতটা বাস্তবসম্মত উপদেশ? দেখুন, শুনতে খুব ভালো লাগে কথাটা, হ্যাঁ। কিন্তু আমাদের আলোচনা থেকে যা উঠে আসছে তাতে মনে হয় এটা অনেক ক্ষেত্রে একটু মিসলিডিং। বহু সফল ব্যক্তি কিন্তু আবেগ দিয়ে শুরু করেননি। তাই? তারা হয়তো সুযোগ বা প্রয়োজনকে অনুসরণ করেছেন। ধরুন কেউ হয়তো মেটাল ইন্ডাস্ট্রিতে বিশাল সাকসেসফুল, কিন্তু লোহা গলানোটা তার প্যাশন ছিল না। ইন্টারেস্টিং পয়েন্ট। বাস্তবতা হলো ক্যারিয়ারের শুরুতে, ধরুন ২০ বা ৩০ বছর বয়সে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স আর সর্বোচ্চ আর্থিক সাফল্য, এই দুটো একসাথে পাওয়াটা খুব কঠিন। ঠিক। ওই সময়টা হয়তো কঠোর পরিশ্রম আর স্যাক্রিফাইসটা দরকার হয় বেশি। হ্যাঁ, স্কট গ্যালোওয়ের মতো যারা অ্যানালিস্ট, তারা তো বলেন যে এই বয়সে যারা খুব বেশি ব্যালেন্স খোঁজেন তারা হয়তো শান্তিতে থাকবেন। কিন্তু যারা সপ্তাহে ৮০ ঘন্টা কাজ করছেন, তাদের মতো হয়তো পেশাগত চূড়ায় পৌঁছানোটা কঠিন হবে। এটা অবশ্য পার্সোনাল চয়েসের ব্যাপার। অবশ্যই।
আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো শখকে পেশা বানানোর ঝুঁকিটা। ও হ্যাঁ, এটা নিয়েও তো কথা হয়। যা করতে ভালো লাগতেন সেটাই যখন টাকার জন্য নিয়মিত করতে হয়, ওই আনন্দটা হয়তো আর থাকে না, একটা চাপ তৈরি হয়। ঠিক, ভালো লাগাটা তখন ডিউটি হয়ে যায়। একদম। তাই হুট করে চাকরি ছেড়ে দিয়ে, মানে যেটা ভালো লাগে সেটাকেই ফুল টাইম পেশা বানাতে ঝাঁপিয়ে পড়াটা বেশ রিস্কি হতে পারে। তাহলে উপায় কি? ধীরে ধীরে এগোনো? হ্যাঁ, হয়তো চাকরির পাশাপাশি ছোট করে শুরু করা, একটা সাইড হাসেল হিসেবে। যখন দেখবেন নিজের সময়টাই ব্যবসার গ্রোথের পথে মেন বাধা হয়ে দাঁড়াচ্ছে, তখন হয়তো ফুল টাইম ভাবা যেতে পারে। এক্স্যাক্টলি, তখন হয়তো ঝুঁকিটা কম। আচ্ছা, সব মিলিয়ে তাহলে মূল শিক্ষাটা কি দাঁড়াচ্ছে? মানে এই পুরো আলোচনা থেকে আমরা কি নিতে পারি? দেখুন, সাফল্য শুধু ট্যালেন্ট বা হার্ডওয়ার্কের ওপর নির্ভর করে না। হুম। এর জন্য দরকার স্ট্র্যাটেজিক রিলেশনশিপ বিল্ডিং, নিজের মানসিক চ্যালেঞ্জগুলো বোঝা, যেমন ওই ইম্পোস্টার সিনড্রোম, হ্যাঁ। আর নিজের ভ্যালুজ অনুযায়ী সিদ্ধান্ত নেয়া। শুধু টাকার পেছনে না ছুটে নিজের কাছে কোনটা আসলে গুরুত্বপূর্ণ সেটা আগে ক্ল্যারিফাই করা। এটা লং টার্ম হ্যাপিনেসের জন্য জরুরি। খুবই সত্যি কথা। আচ্ছা, সব আলোচনার শেষে একটা প্রশ্ন মাথায় আসছে। বলুন। যদি এই বিষয়গুলো, মানে নিজের ভেতরের ওই দ্বিধাগুলো, কাজের সঠিক ধরন, সম্পর্ক তৈরির কৌশল, নিজের আসল মূল্যবোধ, এগুলো নিয়ে যদি আমরা বাহ্যিক সাফল্য পাওয়ার আগেই সচেতন হতে পারতাম, তাহলে কি আমাদের ব্যক্তিগত আর পেশাগত জীবনের জার্নিটা, মানে পথ চলাটা, একটু অন্যরকম হতে পারত? এটা আসলে খুব ভাবার মতো একটা প্রশ্ন। হয়তো অনেকটাই অন্যরকম হতে পারত। এটা নিয়ে ভাবা যেতে পারে।